নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে আমি মধুবন্তী। শুরু করছি 4টের চারদিকা। শুরুতেই যে খবরে নজর রাখবো, প্রধানমন্ত্রী ধূপগুড়ি সভা থেকে যা বললেন তা হলো নিশানায় তৃণমূল, ভূপতিনগর কাণ্ড। তাই নিয়ে মুখ খুললেন মোদী। তোলাবাজদের জন্য আতঙ্কের লাইসেন্স চায় তৃণমূল। বললেন সেই জন্যই কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলা করে তৃণমূল, অন্যদের উপর হামলা করায় তৃণমূল। আইন ও সংবিধান ধ্বংসকারী দল হলো তৃণমূল। একেবারে সোচ্চার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, একেবারে নিশানা করলেন তৃণমূলকে। বললেন তৃণমূলের বিরুদ্ধে দুর্নীতি, তোলাবাজির অভিযোগ এনে তাদের শিক্ষা দেওয়ার ডাক দিলেন মোদী। বললেন প্রতি বুথে তৃণমূলের জামানত বাজেয়াপ্ত করতে হবে। কি বলেছেন ঠিক এই প্রসঙ্গে দেখুন একবার। एक एक पोलिंग बूथ में इस बार टीएमसी की जमानत जब्त होनी चाहिए। करोगे? हर पोलिंग बूथ में। साथियों, टीएमसी चाहती है कि उसके तोलाबाजों को, भ्रष्टाचारी नेताओं को आतंक का खुला लाइसेंस मिले। इसलिए जब केंद्र की जांच एजेंसियां आती है तो टीएमसी उन पर हमले करती है, औरों से करवाती है। टीएमसी कानून और संविधान को कुचलने वाली पार्टी है। এই নিয়ে কথা বলবো। নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়। আশিস দা, তৃণমূলকে একেবারে শিক্ষা দিতে বললেন, ভূপতিনগর কাণ্ড প্রসঙ্গ তুলে মুখ খুললেন প্রধানমন্ত্রী এবং যা বললেন। দেখুন, আজকে এই কথাটা ঠিক এভাবে আগে প্রধানমন্ত্রীর মুখ থেকে বেরিয়েছে বলে আমি স্মরণ করতে পারছি না। তিনি আজকে বললেন নানা রকম ভ্রষ্টাচারের অভিযোগ এবং নানা রকম হিংসাত্মক কাজের অভিযোগ তৃণমূলের ওপরে তিনি আজকে তুলেছেন। সেটা তিনি আগেও তুলেছেন এবং তারপরে তিনি বলেছেন এই জন্যই তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সিগুলো এ রাজ্যে আসছে এবং সেই তদন্ত করতে কেন্দ্রীয় এজেন্সিগুলো যখন আসছে তাদের ওপরে হামলা হচ্ছে। যেটা নতুন কথা, গুরুত্বপূর্ণ কথা তিনি বলেছেন। তিনি অভিযোগ এনেছেন টিএমসি ভারতের আইন এবং সংবিধানকে পদদলিত করছে, কুচল না রাহা হয়, পদদলিত করছে বা বলা যেতে পারে ক্রাশ করছে ভারতের আইন এবং সংবিধানকে। এই কথাটা একটা নির্বাচনী বক্তৃতায় হাজারটা কথা বলা হয়, তার মধ্যে এই কথাটা সেভাবেও দেখা যেতে পারে। তবে একজন প্রধানমন্ত্রী যখন একটি রাজ্যে আইন এবং সংবিধানকে পদদলিত করার মতো অভিযোগ আনেন, তার কতগুলো সাংবিধানিক প্রভাব থাকতে পারে অতটা ভেবে বলেছেন কি না বলেছেন তা আমরা জানি না, কিন্তু এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ অভিযোগ আজকে প্রধানমন্ত্রী করলেন যে এরাজ্যে কেন্দ্রীয় এজেন্সিগুলোর ওপরে হামলা চালাবার মধ্য দিয়ে রাজ্যে আইন এবং সংবিধানকে পদদলিত করছে টিএমসি। একদমই, এবং এই তোলাবাজদের বাঁচাতেই কেন্দ্রীয় এজেন্সির কে হাতিয়ার করছে তৃণমূল, এমনই অভিযোগ করলেন প্রধানমন্ত্রী। আর একটা বিষয় আশিস দা, আমরা যেটা দেখলাম প্রধানমন্ত্রী বলেছেন চা বাগানের শ্রমিকদের নিয়ে তিনি যেটা বলেছেন যে দেশে যত চা বাগান আছে বাংলার অবস্থা সব থেকে শোচনীয় এবং এই তৃণমূলের নেতা মন্ত্রী যারা রয়েছেন তাদের প্রাসাদভবন বাড়ি হচ্ছে, তাদের লাইফস্টাইল যা, সেক্ষেত্রে দেখতে গেলে চা শ্রমিক যারা তাদের অবস্থা খুবই দুর্দশাগ্রস্ত, প্রাথমিক পরিষেবাও তারা পায় না। প্রধানমন্ত্রী দাবি করছেন, অভিযোগ করছেন। হ্যাঁ, দেখো, প্রধানমন্ত্রীর সেই বক্তৃতায় আমরা শুনেছি যেখানে তিনি বলেছেন দেশের মধ্যে যত এলাকায় চা বাগান আছে তার মধ্যে বাংলার চা বাগানের অবস্থা সব থেকে খারাপ। টিএমসির নেতারা প্রাসাদের মতো বাড়িতে সব থাকছেন, অথচ চা শ্রমিকরা ন্যূনতম যে সুবিধা বলতে পানীয় জল, চিকিৎসা ইত্যাদি বোঝাতে চেয়েছেন হয়তো, সেগুলোও তারা পাচ্ছেন না। কিন্তু প্রধানমন্ত্রীর এই বক্তব্য নিয়ে অনেকগুলো প্রশ্ন স্বাভাবিকভাবেই উঠে আসে, কেননা তিনি দেশের প্রধানমন্ত্রী, যে কোনো একজন ছোটোখাটো বিজেপি নেতা নন। তিনি জানেন যে আন্তর্জাতিক বাজারে সাম্প্রতিক কয়েক বছরের মূল্যবৃদ্ধির কারণে আন্তর্জাতিকভাবে চাহিদা কমেছে চায়ের, এবং সেই দিক থেকে এই জায়গা থেকে একটা বিষয়, শুধু তো চা শিল্প নয়, বঙ্গের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু দুর্নীতির অভিযোগ এনেছেন আজকে প্রধানমন্ত্রী।
সন্দেশখালী প্রসঙ্গ বলুন, ভূপতিনগর বলুন, সব ক্ষেত্রেই দুর্নীতির অভিযোগ। আমরা কথা বলবো, এবার আমাদের সঙ্গে রয়েছেন শান্তনু সেন, তৃণমূল নেতা। কথা বলবো শান্তনু বাবুর সঙ্গে। শান্তনু বাবু, তোলাবাজদের বাঁচাতে চাইছে তৃণমূল, যে প্রসঙ্গই হোক না কেন প্রধানমন্ত্রী কিন্তু এই অভিযোগই আনছে তৃণমূলের বিরুদ্ধে। একটা কথা বলুন, একটা বিজেপি শাসিত রাজ্য দেখা যেখানে অভিযুক্ত বিজেপি নেতার বিরুদ্ধে সেখানকার প্রশাসন কোনো ব্যবস্থা নিতে পেরেছে। আজকে নারী যৌন নির্যাতনকারী বিভূষণ আজও সাংসদ, বিজেপির মন্ত্রী গুজরাটের যিনি মহিলা পঞ্চায়েত প্রধানকে ধর্ষণ করেন তিনি আজও মন্ত্রী। বিভিন্ন দুর্নীতিগ্রস্তরা যারা আত্মকান্ত দুর্নীতিতে ডুবে রয়েছে, বিভিন্ন ক্রিমিনাল কেস আছে, তারা বিজেপির সম্পদ। আর তৃণমূল কংগ্রেস দেখুন, পার্থ চ্যাটার্জির মতো মন্ত্রী থেকে শুরু করে, আরাবুল ইসলাম থেকে পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে, শেখ শাহজাহান বা শিবু হাজরা, উত্তম সর্দার, এরা তৃণমূল কংগ্রেসের সাথে যুক্ত থাকলেও এদের বিরুদ্ধে দুর্নীতির সাবস্টেন্সিয়াল এভিডেন্স ছিল বলে তৃণমূলের প্রশাসনই এদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে, যেটা বিজেপির সরকার বিজেপি শাসিত কোন রাজ্যে করে দেখার কথা স্বপ্নেও ভাবতে পারে না। অনেক ধন্যবাদ কথা বলার জন্য। কথা বললাম তৃণমূল মুখপাত্র শান্তনু সেনের সঙ্গে। একদিকে যখন প্রধানমন্ত্রীর নিশানায় তৃণমূল, তখন আজকে সভা থেকে পুরুলিয়ার কি বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ প্রসঙ্গে, সেদিকে একবার নজর রাখবো। মানুষ প্রতিবাদ করলে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে মধ্যরাতে বিজেপিকে একেবারে কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুরুলিয়ার জনসভা থেকে আর কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় এনআইএ প্রসঙ্গে, শুনুন একবার। আর মানুষ যখন প্রতিবাদ করছে এনআইএ কে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে বাড়িতে, গদ্দারের এলাকায়, মধ্যরাতে পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো অনেক বদমাশি লোক আগে সিঙ্গুর নন্দীগ্রামে বদমাইশিও করেছে। মায়েরা কি করে বুঝবে, মেয়েরা কি করে বুঝবে বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে? মা বোনেরা প্রতিবাদ করলো, তাদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে, বলছে তৃণমূলের সব বুথ এজেন্টদের অ্যারেস্ট করো, সব ক্যান্ডিডেটদের অ্যারেস্ট করো। শুনলাম মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য। আমি কথা বলবো আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। আশিস বাবু, গুরুতর অভিযোগ যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করছেন, তার যেটা অভিযোগ যে মানুষ প্রতিবাদ করলে এনআইএ কে ঘরে ঢুকিয়ে দেওয়া হচ্ছে, বিজেপি এনআইএ ভাই ভাই। এটা ইদানিং বারবার মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন, তার কথার নিশানা কেন্দ্রীয় এজেন্সিগুলোর দিকে। তিনি বারবার বলছেন যে বিজেপির দুই ভাই এনআইএ আর সিবিআই, এই কথা তিনি বারবার বলছেন। এবং তিনি যেটা বলতে চাইছেন যে রাজনৈতিক বিরোধীদের দমন করবার জন্য কেন্দ্রীয় এজেন্সিগুলোকে ব্যবহার করা হচ্ছে। প্রসঙ্গত আমাদের মনে পড়বে যে এটা কেবল পশ্চিমবঙ্গেই অভিযোগটা উঠছে তা নয়। দিল্লিতে যখন মুখ্যমন্ত্রীকে গ্রেপ্তার করা হয়, দেশের বিভিন্ন জায়গায় যখন কেবলমাত্র বিরোধীদেরই টার্গেট করে ইডি, সিবিআই, এনআইএ এজেন্সিগুলো ময়দানে নেমে পড়ে, অথচ বড় বড় ঘোটালা, বড় বড় কেলেঙ্কারির অভিযোগ থাকা নেতারা বিজেপিতে গেলে কিভাবে যেন ইডি, সিবিআই, এনআইএ নিশ্চুপ হয়ে পড়ে, এই অভিযোগ পশ্চিমবঙ্গের মাটিতে নয়, সারা দেশেই এই অভিযোগ উঠছে। সুতরাং সেই অভিযোগকে আরও তীব্রভাবে আজকে হাজির করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, পুলিশকে না জানিয়ে মধ্যরাতে কেন এজেন্সির লোকজন ওখানে গিয়েছিল। এই এজেন্সি ভূপতিনগরে যে ঘটনা ঘটেছে সেই প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর এই বক্তব্য কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। অনেক ধন্যবাদ আশিস দা কথা বলার জন্য। পলিটিক্যাল এডিটর আমাদের আশিস চট্টোপাধ্যায়, তিনি আরো বিশ্লেষণ করলেন পুরো বিষয়টা। প্রধানমন্ত্রী এবং প্রধানমন্ত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঠিক কি বলেছেন আজকে এনআই প্রসঙ্গে, সেই বিষয়ে আমরা কথা বলছিলাম। এখন সময় হয়ে গেছে ছোট্ট বিরতির পর থাকছে আরো খবর, সঙ্গে থাকবেন। ফিরে এলাম বিরতির পর। তৃণমূলের বিস্ফোরক দাবি, 26শে মার্চ এনআইএ এসপি ধনরাম সিং এর সঙ্গে বৈঠক,
ধনরাম সিং এর নিউটনের বাড়িতে বৈঠক করলেন কে? না বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। ভিজিটার্স বুকে জিতেন্দ্রর নাম রয়েছে, ঠিকানা সই, বাড়ির দলিলে ওই ফ্ল্যাট ধনরাম সিং এর নামে লিজ। সন্ধ্যে 6:30 থেকে 7:22 পর্যন্ত এই বৈঠক হয়। সাদা প্যাকেটে বিপুল অর্থের লেনদেনও হয়। ধনরাম সিং এর বিরুদ্ধে এফআইআর করতে হবে এমনটাই দাবি জানিয়েছে তৃণমূল। দুজনের ফোনের লোকেশন খতিয়ে দেখা হোক, এই দাবি তৃণমূলের। ওই সময় কাদের ফোন খতিয়ে দেখা হোক। ধনরাম সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক কমিশন, এমনটাই দাবি করেছে তৃণমূল। কুণাল ঘোষ আজ সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন, তিনি নথি দেখিয়েছেন সাংবাদিকদের এবং এই প্রসঙ্গে ঠিক কি বলেছেন দেখুন। 26শে মার্চ সন্ধে 6:30 এনআইএর এসপি ধনরাম সিং এর নিউ টাউনের বাড়িতে এন্ট্রি নিয়েছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এটা ভিজিটার্স বুক, এটা এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়ির ভিজিটার্স বুক। আমরা এর অবিলম্বে রাজ্য সরকার ধনরাম সিং, ডিআর সিং এর বিরুদ্ধে এফআইআর লঞ্চ করুক, তদন্ত হোক। এত বড় দুর্নীতি যদি প্রমাণ হয় তাকে অ্যারেস্ট করা হোক। আর ইলেকশন কমিশন অবিলম্বে ডিআর সিংকে বাংলা থেকে বহিষ্কার করুক। এনআইএর কোন দায়িত্বে বাংলায় ডিআর সিং যে বিজেপির সঙ্গে আঁতাত করে ধরতে যায় তাকে আমরা বরদাস্ত করব না। তৃণমূল এবং কুণাল ঘোষের যে দাবি আপনাদের সামনে তুলে ধরলাম, এবার এই দাবিকে একেবারে চ্যালেঞ্জ জানিয়েছেন জিতেন্দ্র তিওয়ারি। এনআইএ এসপির সঙ্গে বৈঠক করেছি, প্রমাণ দিন, প্রমাণ দিতে পারলে রাজনীতি ছাড়বো, 7 দিনে মন্তব্য প্রত্যাহার না করলে মানহানির মামলাও করব। আর কি বললেন তিনি, শুনুন। যদি আমি খাম দিয়েছি কাউকে, এই ধরনের উনি এলিগেশন করছেন, তো এই ধরনের এলিগেশন যদি থাকে তো উনি প্রমাণ করুন না, উনি নিয়ে আসুন না। আমি তো বলছি কন্ট্রাডিক্ট করছি। এবং যদি এটা প্রমাণ না করতে পারেন তো 7 দিন আমি সময় দিলাম। এই যা ডিফেমেটরি যা উনি বলেছেন সেটা উনি প্রত্যাহার করুন, না করলে 7 দিন পর আমি ওনার বিরুদ্ধে লিগ্যাল নোটিশ দিয়ে মানহানি মামলা করব। এই অভিযোগ পাল্টা অভিযোগের মাঝেই আপনাদের জানিয়ে রাখি, ভূপতিনগর কাণ্ডে সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা তৃণমূলের। এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতার বৈঠক এবং এসপির ফ্ল্যাটে গিয়েছিলেন জিতেন্দ্র তিওয়ারি। আচরণবিধির সময় কিভাবে হয় এই বৈঠক, এই প্রশ্নই তোলা হয়েছে এবং এই প্রশ্ন তুলেই শীর্ষ আদালতে যাওয়ার ভাবনা জোড়া ফুলের। অর্থাৎ শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে এবার যাবে তৃণমূল। ভূপতিনগর কাণ্ডে যেভাবে যে অভিযোগ উঠছে তৃণমূলের পক্ষ থেকে, সেই প্রশ্ন তুলে, সেই অভিযোগ তুলেই কিন্তু তৃণমূলের ভাবনা এবার শীর্ষ আদালতে যাওয়ার। ভূপতিনগর কাণ্ডে তৃণমূলের নিশানায় আমরা জানি এনআইএ। ইতিমধ্যে বিজেপির কথায় টাকার বিনিময়ে এনআইএ কাজ করছে। বিজেপি এনআইএ আঁতাত নিয়ে সরব। কুণাল ঘোষ এবং তৃণমূলের পক্ষ থেকে যা বলা হয়েছে সেখানে তারা নথি দেখিয়েছেন এবং বলছেন এনআইএর এসপি ধনরাম সিং এর বাড়িতে বৈঠক করেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। 26শে মার্চ সন্ধ্যায় এই বৈঠক হয়। ভিজিটার্স বুকে জিতেন্দ্র তিওয়ারির সই ছিল এবং কেউ অস্বীকার করলে ভিডিও প্রকাশ করা হবে, এমনটাও দাবি করা হয়েছে তৃণমূলের পক্ষ থেকে। আরো বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে আমাদের বিশেষ প্রতিনিধি টেলিফোন লাইনে রয়েছেন দেবজ্যোতি ঘোষ। কথা বলবো দেবজ্যোতির সঙ্গে। দেবজ্যোতি, এবার ভূপতিনগর কাণ্ড নিয়ে এই যে অভিযোগ পাল্টা অভিযোগ, এর মাঝখানে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার ভাবনা তৃণমূলের, ঠিক কোন কোন বিষয়গুলো কাজ করছে? দেখো, তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যে একযোগ এনআইএর যে এসপি রয়েছেন এ রাজ্যে, তার সঙ্গে বিজেপি নেতার যোগাযোগ হয়েছে এবং তারা একটি তথ্য সামনে এনেছেন যে ওই দিন সন্ধ্যা 6টার সময় তিনি গেছিলেন এবং প্রায় 1 ঘন্টা ধরে এছাড়াও যেভাবে গতকাল মাঝে রাত্রে ভক্তিনগর তদন্ত করতে গেছিলেন এবং পরে যে ঘটনা ঘটেছিল তারই সেই ঘটনাগুলোকে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একযোগে সুপ্রিম কোর্টে তারা আবেদন করবেন এবং সেখানে বেশ কিছু তথ্য এবং বেশ কিছু ভিডিও ফুটেজ এবং সেদিন ন্যায়কর্তা ভূপতিনগরে গেছিলেন, কিভাবে তারা দরজা ভেঙে ঢুকেছিলেন
সেই সব তথ্য যে প্রশ্নগুলো তৃণমূলের পক্ষ থেকে উঠছে সেই সব নিয়ে এবার শীর্ষ আদালতে যাওয়ার ভাবনা। আপাতত ধন্যবাদ দেবজ্যোতি, তোমাকে কথা বললাম আমাদের প্রতিনিধি, বিশেষ প্রতিনিধি দেবজ্যোতি ঘোষের সঙ্গে। ভূপতিনগর কাণ্ডে সুপ্রিম কোর্টে যাচ্ছে তৃণমূল। এনআইএর এসপির সঙ্গে বিজেপি নেতার বৈঠক কিভাবে সম্ভব নির্বাচনী আচরণবিধির আবহে, প্রশ্ন তুলেছে তৃণমূল। এবার ঘাটালে সরাসরি চলে যাব দেবের সমর্থনে, সেখানে রোড শো অভিষেক বন্দ্যোপাধ্যায়, দেখুন সেই ছবি। সর্বভারতীয় সভাপতি তৎকালীন অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় মিছিল করে ভাঙা হয়েছিল, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি কেন? এই দুটো প্রশ্ন জিজ্ঞেস করবেন হ্যাঁ কি না। আজকে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে এই ঘাটালের বীরসিংহ গ্রামে আজ থেকে 200 বছর আগে জন্মগ্রহণ করেছিলেন ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। আমি নবজোয়ার সময় তার জন্ম ভিটায় গেছিলাম। আজকে না থাকলে নিজের নামটা লিখতে পারতেন? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে নিজের বাবার নাম লিখতে পারতেন? আবকি বার 200 পার, আবকি বার 400 পার লিখতে পারতেন না। সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি অমিত শাহর নেতৃত্বে উত্তর কলকাতায় 14ই মে 2019 সালে ভেঙে দেওয়া হয়েছিল। এই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আজ থেকে 6 বছর আগে এই মেদিনীপুরের মাটিতে 2018 সালে তারিখটা ছিল 18ই জুলাই, মেদিনীপুর কলেজিয়েট ময়দানে প্রধানমন্ত্রী সভা করে বলেছিল কৃষকদের জন্য উন্নয়ন করতে আমার সরকার বদ্ধপরিকর। আমার দিনটা আজও মনে আছে, তার কারণ পরদিন তার পাল্টা সভা করতে আমি একই জায়গায় এসেছিলাম। রাজনৈতিক লড়াই আমরা লড়েছিলাম, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো সত্যি প্রধানমন্ত্রী কৃষকদের সমস্যার একটা সমাধান করবে। আজকে প্রধানমন্ত্রীকে জিজ্ঞেস করতে চাই, আপনার পদের প্রতি পূর্ণ মর্যাদা সম্মান রেখে আপনাকে জিজ্ঞেস করতে চাই যে আজকে পশ্চিম মেদিনীপুর, পাশের জেলা পূর্ব মেদিনীপুর, তার পাশে হাওড়া, একদিকে হুগলি, আজকে কৃষকের চোখে জল কেন? তার কারণ হচ্ছে চন্দ্রকোনা থেকে ঘাটাল, দেবড়া থেকে দাসপুর, ওদিকে আরামবাগের বিস্তীর্ণ এলাকা, সর্বত্র দুদিন যদি বৃষ্টি হয় তাহলে বুক অব্দি জল নিয়ে মানুষকে রাস্তায় থাকতে হয় ঘর বাড়ি ছেড়ে। যারা কষ্ট করে চাষ করে, যারা চাষবাস করে ধান ফলায়, দুদিনের বৃষ্টিতে লক্ষ লক্ষ কৃষকদের ধান বৃষ্টির জলে খারাপ হয়ে যায়। একদিকে দামোদর, একদিকে শিলাবতী, একদিকে কংসাবতী, কেলেঘাই, কপালেশ্বরী, এই নদীগুলো থেকে জল ঢুকে আজকে কৃষকদের চাষ নষ্ট করে দিচ্ছে দুদিনের বৃষ্টিতে। আজকে ঘাটাল মাস্টার প্ল্যান আমি আপনাদের জিজ্ঞেস করতে চাই, বলুন হওয়া উচিত কি উচিত না? উচিত কি উচিত না? জোরে বলতে হবে, উচিত কি উচিত না? দেব যখন আমার সাথে ফেব্রুয়ারি মাসে দেখা করতে এলো, আমি বললাম তুমি অভিমানী হচ্ছ কেন? ও বলল আমি 2 বার সাংসদ হয়েছি। আমি একাধিকবার, প্রথমবার যখন 2014 সালে ঘাটালের মাটি থেকে লড়াই করেছিলাম, মানুষকে কথা দিয়েছিলাম ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2019-এও আমি একই কথা দিয়েছি, ঘাটাল মাস্টার প্ল্যান করব। 2 বার নির্বাচিত হওয়ার পর সংসদে গেছি, একাধিকবার সংশ্লিষ্ট দপ্তরে চিঠি লিখেছি, প্রধানমন্ত্রীকে জানিয়েছি, দপ্তরকে জানিয়েছি, আমি হাউসে বক্তব্য রেখেছি, নিজের কথা উপস্থাপিত করেছি
যাতে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হয়, তারপরেও এরা ঘাটাল মাস্টার প্ল্যান করেনি। আমি দেবকে বললাম, এদের কাছ থেকে আশা করো না। যারা মানুষের বাড়ির টাকা বন্ধ করে রাখে, 60 লক্ষ গরিব শ্রমিকের টাকা আটকে রাখে, তারা কোনোদিন কৃষকের স্বার্থে ঘাটাল মাস্টার প্ল্যান করবে না। আমি মুখ্যমন্ত্রীকে ফোন করি, ফোন করে বলি যে দেব, যে কথাটা বলছে অত্যন্ত ন্যায়সম্মত, বাস্তববাদী। আমরা যদি ঘাটাল মাস্টার প্ল্যান না করি, তাহলে আগামী 100 বছরে কেন্দ্র সরকারের কাছে আপনি তীর্থের কাকের মতো চেয়ে বসে থাকবেন। এরা ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য 10 পয়সা দেবে না। মমতা বন্দ্যোপাধ্যায় বলে, দেবকে বল, যদি 1 মাসের মধ্যে কেন্দ্র ঘাটাল মাস্টার প্ল্যানের টাকা না ছাড়ে, এই বছরে 31শে ডিসেম্বরের আগে আমার সরকার ঘাটাল মাস্টার প্ল্যান করবে। মমতা বন্দ্যোপাধ্যায় আরামবাগ থেকে দেবকে পাশে নিয়ে ঘোষণা করে যে 1 মাস সময় দিলাম, যদি এপ্রিলের মধ্যে নির্বাচন ঘোষণা হওয়ার আগে বা এপ্রিলের 30 তারিখের মধ্যে কেন্দ্র সরকারের তরফ থেকে কোনো সদুত্তর না পাই, তাহলে কারোর দয়া দাক্ষিণ্যে আমরা বেঁচে নেই। 1300 কোটি, 1400 কোটি, 1500 কোটি যা লাগুক আমাদের মামাটি মানুষের সরকার দেবে। আর আগামী নির্বাচন ঘাটালের মাটিতে ঘাটালের মাস্টার প্ল্যানকে সামনে রেখে হবে। এটাই তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি। আপনারা দিদির গ্যারেন্টিতে বিশ্বাস করেন? আমরা বারে বারে বলেছি ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য আমরা চেষ্টা করব। এখানে ক্যামেরা রয়েছে, আমি কথা দিয়ে কথা রাখার ছেলে। আজকে ক্যামেরার সামনে দাঁড়িয়ে বলে যাচ্ছি, এবার ঘাটাল মাস্টার প্ল্যান করে দেখাবো। কারোর দয়া দাক্ষিণ্যে বাংলার মানুষ বেঁচে নেই। বাংলার 59 লক্ষ গরিব খেটে খাওয়া শ্রমিক 100 দিনে কেউ 40 দিন, 50 দিন, 60 দিন কাজ করেছে। তাদের টাকা গায়ের জোরে গাজোয়ারি করে কেন্দ্রের বিজেপি সরকার আটকে রেখে দিয়েছে। আমি নবজোয়ার করার সময় এই মেদিনীপুরে যেখানে আপনাদের সাথে কথা বলেছি, আমি বলেছি নিজের অধিকারকে সামনে রেখে ভোট দিন। আপনার 100 দিনের টাকা আপনার ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে দেওয়ার দায়িত্ব তৃণমূল কংগ্রেসের। হয় আমরা দিল্লিতে গিয়ে লড়াই করে আপনার আদায় দিল্লির বুক থেকে আন্দোলন সংগঠিত করে ছিনিয়ে নিয়ে আসবো, নইলে বিকল্প অর্থের ব্যবস্থা করব। আমরা বিকল্প অর্থের ব্যবস্থা করেছি। বাংলায় 59 লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে 3000 কোটি টাকা খরচা করে মমতা ব্যানার্জির সরকার 100 দিনের শ্রমিকদের টাকা পৌঁছে দিয়েছে। এই মাসে 1 এপ্রিল থেকে লক্ষ্মীর ভান্ডার ডবল করা হয়েছে। যারা 500 টাকা লক্ষ্মীর ভান্ডারে পেতেন আর বছরে 6000 পেতেন, তারা এখন সাধারণ মায়েরা, দিদিরা মাসে 500 নয়, মাসে 1000 আর বছরে 12,000 টাকা পাচ্ছেন। ইতিমধ্যেই ব্যাংক অ্যাকাউন্টে টাকা চলে গেছে। তপশিলি জাতি, উপজাতি, জনজাতি, মূলবাসী, তালিকাভুক্ত যারা মাসে 1000 পেতেন, বছরে 12,000 পেতেন, তারা মাসে এখন 1200 আর বছরে 14,400 টাকা পাচ্ছেন। মমতা ব্যানার্জির সরকার বছরে 25,000 কোটি টাকা খরচা করে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছে। 25,000 কোটি। যদি 25,000 কোটি টাকা খরচা করে আমরা লক্ষ্মীর ভান্ডার দিতে পারি দিল্লির 10 পয়সা সাহায্য ছাড়া, তাহলে 1500 কোটি টাকা খরচা করে আমরা ঘাটাল মাস্টার প্ল্যানও করতে পারি। আপনাদের সমর্থন থাকবে তো? যারা আজকে সবাই এসছেন, এক একজন 10 জনকে গিয়ে বলবেন, নিজের পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব, পরিজন সবাইকে গিয়ে বলবেন যে 2024 সালে আগামী 25শে মে ঘাটাল লোকসভার বিস্তীর্ণ এলাকা জুড়ে, সে ঘাটাল হোক, দেবরা হোক, কেশপুর হোক বা অন্য কোনো বিধানসভা হোক, আগামী দিন ঘাটালের একটা ভোট ঘাটাল মাস্টার প্ল্যানের স্বার্থে, যাতে 20 লক্ষ কৃষক উপকৃত হয়। আগামীর ভোট যারা বিজেপির
আচ্ছে দিনের স্বপ্ন দেখিয়ে মানুষের টাকা বন্ধ করে দিয়েছে, তাদেরকে যোগ্য জবাব দেওয়ার ভোট, প্রতিরোধের ভোট, প্রতিশোধের ভোট, প্রতিবাদের ভোট। আমি কেন বলছি, এরা আজকে আসছে, প্রধানমন্ত্রীকে 3 বছরে আপনি মেদিনীপুরের মাটিতে দেখতে পাননি। বিজেপির কোন সর্বভারতীয় নেতাকে আপনি মেদিনীপুরের মাটিতে কোথাও দেখতে পাননি। মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি 2 মাস অন্তর অন্তর নিজে এসে নয় দুয়ারে সরকার করে মানুষকে পরিষেবা পৌঁছে দিয়েছে। কোভিড হোক বা আমফান হোক বা যে কোনো প্রাকৃতিক দুর্যোগ হোক, আমাদের প্রতিনিধিরা নিজের জীবন বিপন্ন করে আপনার পাশে ছিল, আছে আর থাকবে। তাও পরে তুমি ঘাটাল নিয়ে ভেবো। তার কারণ বিজেপির নিজের লোকেরাই চায় না যে এরকম 2 নম্বরই লোক, যার পায়ের নখ থেকে শুরু করে মাথার চুল অবধি 2 নম্বরই। আমি তো ঢুকতে দিইনি, আবার বলেছে আমি অভিষেক ব্যানার্জির অফিসে যাইনি। আমি আবার বলবো সংবাদ মাধ্যমের কাছে, বলো বাবা যাইনি, তাহলে আমিও সিসিটিভি ফুটেজটা ছাড়বো, কত ধানে কত চাল প্রমাণ করবো। যে মানুষের সামনে মিথ্যে কথা বলছে তাকে জবাব দিয়ে প্রত্যাখ্যান করবেন, হ্যাঁ কি না? আর যে মাথা উঁচু করে লড়ছে তাকে জেতাবেন কিনা? যে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য লড়ছে তাকে জেতাবেন কিনা? দেবকে ভোট দেওয়া মানে আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত হওয়া, এটা আমাদের গ্যারেন্টি, তৃণমূল কংগ্রেসের গ্যারেন্টি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গ্যারেন্টি। আগামী দিন ঘাটাল মাস্টার প্ল্যান হবে, কারণ ক্ষমতা থাকলে আটকে দেখিও। চ্যালেঞ্জ করে দিয়ে গেলাম, বলেছিলাম কন্যাশ্রী দেবো, পেয়েছেন কিনা? বলেছিলাম লক্ষ্মীর ভান্ডার মমতা ব্যানার্জি জিতলে দেবে, পেয়েছেন কিনা? বলেছিলাম স্বাস্থ্য সাথী হবে, পাচ্ছেন কিনা? বিনামূল্যে রাশন পাচ্ছেন কিনা? স্টুডেন্ট ক্রেডিট কার্ড পাচ্ছেন কিনা? পাচ্ছেন কিনা? ওদিকে 15 লাখ পেয়েছেন, বছরে 2 কোটি চাকরি হয়েছে, কালো টাকা ধ্বংস হয়েছে নোটবন্দি করে, জিএসটি করে। ভারতবর্ষের অর্থনীতি আজকে রসাতলে চলে গেছে। আপনি আপনার এলাকায় পাড়ায় দেখবেন কোনো ভদ্র সভ্য লোক, মার্জিত নম্র ভদ্রলোক কেউ বিজেপি করে না, সব 2 নম্বরই, চোর, ছ্যাঁচোর, চিটিংবাজ, পাতাখোর, সব বিজেপিতে। আরে এ তো মানুষ লড়ছে, তুমি হারাবে কি করে? চলবে না অন্যায়, টিকবে না ফন্দি। আগামী 25শে মে জনগণের আদালতে হতে হবে বন্দী। তোমার কাছে সব আছে, তোমার কাছে ইডি আছে, সিবিআই আছে, বিচার ব্যবস্থার একাংশ আছে, সংবাদ মাধ্যমের বন্ধুরা আছে, টাকা আছে, সব অর্থবল আছে, ক্ষমতা আছে। তোমার ক্ষমতা থাকলে তৃণমূল কংগ্রেসকে বাংলায় হারিয়ে দেখাও, কারণ তোমার কাছে সব আছে কিন্তু মানুষ নেই। আর তৃণমূলের কাছে কিছু নেই কিন্তু সাধারণ জনগণ আছে। জনগণ শেষ কথা বলে, জনগণ শেষ কথা বলে। সেই কারণে আমরা বিজেপিকে বাংলা বিরোধী বলছি। আর বাংলা বিরোধীদের বিসর্জনটা 7ই এপ্রিল খুঁটি পুজোটা ঘাটালের মাটিতে করে গেলাম। বিসর্জনের দিন আমি আসবো, দরকার হলে। বিসর্জন দেবেন তো? বিসর্জন দেবেন তো? এই এখানে ঢাকিরা ঢাক বাজাচ্ছিল, একটু বাজাও তো বিসর্জনের, বাজাও তো। কোথায় গেল? চলে গেছে, চলে গেছে। বিসর্জন দেবেন তো? দেবেন তো? বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, স্বৈরাচারীদের, অত্যাচারীদের, বহিরাগতদের, লাঞ্ছনাকারীদের, স্বৈরাচারীদের, আরো জোরে বলতে হবে, স্বৈরাচারীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, বাংলা বিরোধীদের, যারা ঘাটাল মাস্টার প্ল্যান করতে দেয়নি, কৃষক বিরোধীদের, গ্রাম বাংলার গর্জন বাংলা বিরোধীদের, শ্রমিক কৃষকের গর্জন বাংলা বিরোধীদের, ছাত্র যুবর গর্জন বাংলা বিরোধীদের, ঘাটাল দেবড়ার গর্জন বাংলা বিরোধীদের,
কেশপুর দাসপুরের গর্জন বাংলা বিরোধীদের, মেদিনীপুরের গর্জন বাংলা বিরোধীদের। যারা বাংলার কৃষ্টি সংস্কৃতিকে ধ্বংস করার চেষ্টা করেছে তাদের জবাব দেবেন কি দেবেন না? যারা বাংলা থেকে 4,50,000 কোটি টাকা কর তুলে নিয়ে গিয়ে আপনার টাকা আটকে রেখেছে তাদের জবাব দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? ভোট নিজের অধিকারকে সামনে রেখে দেবেন কি দেবেন না? দেবেন কি দেবেন না? এবার ব্যবধান ঘাটাল থেকে 3 লাখ করতে হবে। যারা মানুষকে ভুল বুঝিয়ে মানুষের সাথে প্রতারণা করেছে এমনভাবে জবাব দেবেন যাতে মানুষকে মিথ্যে কথা বলার আগেই বহিরাগতগুলো এবার 10 বার ভাবে। अच्छे दिन आएगा, অমুক কারেগা, তমুক কারেগা। ধর্মের নামে রাজনীতি, ধর্ম সবার অধিকার আছে করার। আপনি দরকার হলে ধর্ম করবেন, কিন্তু যখন নির্বাচন করবেন, ভোট দেবেন, নিজের অধিকারকে সামনে রেখে দেবেন। ধর্ম করুন, কেউ বারণ করেনি। দুর্গাপুজোর সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন বাংলা জুড়ে সব রেজিস্টার্ড ক্লাবগুলোকে সাহায্য করে, তখন এই বিজেপি আর সিপিএম হাইকোর্টে গিয়ে পিআইএল করে যাতে ক্লাবেরা টাকা না পায়। আর এখন এদের বড় বড় ভাষণ। বলুন মায়েরা, আগামী দিন জবাব দেওয়ার জন্য প্রস্তুত? এক একজন 10 জনকে গিয়ে বোঝাবেন যে ঘাটালে আগামী দিন ভোট, ঘাটাল মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করার ভোট। বোঝাবেন কি বোঝাবেন না? জোর গলায় বলতে হবে, বোঝাবেন কি বোঝাবেন না? হয় এবার নয় নেবার। যদি এবার ঘাটাল মাস্টার প্ল্যান না হয় তাহলে আর সারা জীবনে হবে না। এবং আমরা কথা দিয়ে যাচ্ছি এই বছরের মধ্যে 31শে ডিসেম্বরের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যান আমরা বাস্তবায়িত করার লক্ষ্যে কাজ শুরু করে দেবো। ঘোষণা নয়, কাজ শুরু করে দেবো। আর একটা ঘোষণা করে দিয়ে যাচ্ছি, করবো না পরে করব? মায়েরা যারা আছেন, দাদারা হাত তুলবে না। মায়েরা লক্ষ্মীর ভান্ডার পেয়েছেন? সবাই পেয়েছেন তো? পাচ্ছেন তো? এবার সবার উদ্দেশ্যে বলছি, আমি 14ই মার্চ জলপাইগুড়ি থেকে ভারতবর্ষের কেন্দ্র সরকার এবং প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করেছিলাম যে 2017-18 আবাসের যে তালিকা তৈরি হয়েছিল, আবাস প্লাস, আপনি যদি দেখাতে পারেন যে 21-এর নির্বাচনে হারার পর 10 পয়সা বাংলায় দিয়েছেন, তাহলে আমি রাজনীতি ছেড়ে দেবো। আজকে প্রায় 4 সপ্তাহ, 26 দিন হয়ে গেছে, 25-26 দিন, এখনো পর্যন্ত 10 পয়সার শ্বেতপত্র প্রকাশ করতে পারেনি। বাংলাকে এরা টাকা দেয়নি। যেদিন থেকে বিজেপি বাংলায় হেরেছে, বাংলার মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে, আপনাকে ভাতে মারার চেষ্টা করছে। আমরা যে লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি তার মধ্যে 10 পয়সার অবদান কেন্দ্র সরকারের নেই। বিজেপি বলছে কি? বিজেপি বলছে আমরা যদি জিতি তাহলে 3000 টাকার লক্ষ্মীর ভান্ডার দেবো। শুনেছেন আপনারা? শুনেছেন? এবার নিজেকে প্রশ্ন করুন। বিজেপি 17টা রাজ্যে ক্ষমতায়। কটা? 17টা রাজ্যে। 17টা রাজ্যের মধ্যে যদি একটা রাজ্যে, সেই রাজ্যের সব মহিলাকে 3000 ছেড়ে দিন, 1500 দিতে পারে, আমি রাজনীতি ছেড়ে দেবো। আবার একটা চ্যালেঞ্জ দিয়ে গেলাম। ফিরে এলাম বিরতির পর। এবার চোখ রাখবো আবহাওয়ার খবরে। সকাল থেকে মেঘলা আকাশ, সেই ছবিও আপনাদের দেখিয়েছি আমরা। কলকাতা সংলগ্ন যে সমস্ত এলাকা রয়েছে, জেলাগুলিতে কিন্তু বৃষ্টিও হয়েছে। দক্ষিণবঙ্গে ধেয়ে আসছে এবার কাল বৈশাখী। দক্ষিণের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। 50 থেকে 60 কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। পূর্ব বর্ধমান, সেখানে জানিয়ে রাখি, বজ্রপাতে মৃত্যু হয়েছে একজনের। এবং দক্ষিণবঙ্গে এবার ধেয়ে আসছে কালবৈশাখী। দক্ষিণের সব জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস। আবহাওয়া দপ্তর সূত্রে এটাই জানা যাচ্ছে যে 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইবে। সকাল থেকে মেঘলা আকাশ কলকাতার, এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি হয়েছে, বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি।
এবং ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার ঝোড়ো হাওয়ার সঙ্গে সঙ্গে এখন যে পূর্বাভাস আবহাওয়া দপ্তরের তা হলো কাল বৈশাখী ধেয়ে আসছে। পূর্ব বর্ধমানে বজ্রপাতে মৃত্যু এক ব্যক্তির, যেমনটা বলছিলাম আরামবাগ, সেখানে ঝড় বৃষ্টিতে ইলেকট্রিক তার ছিঁড়ে মৃত্যু হয়েছে একজনের। আরামবাগ এবং পূর্ব বর্ধমান দু জায়গাতেই বিপর্যয়, মৃত্যু হয়েছে দুজনের। এর পাশাপাশি জানিয়ে রাখি দক্ষিণের সমস্ত জেলায় ঝড় বৃষ্টির পূর্বাভাস, 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝড় বইতে পারে। একাধিক জেলায় ইতিমধ্যেই ঝড় বজ্রপাত হয়েছে এবং ক্ষয়ক্ষতির যেরকম আপনাদের দেখাচ্ছিলাম দুজনের মৃত্যু হয়েছে আরামবাগ এবং পূর্ব বর্ধমানে। চারটের চারদিক আজকের মতো এ পর্যন্তই। আপনারা দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।